ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নার্ভ ফিজিওলজি। তোমাদের সেকেন্ড সেমিস্টার অনার্স হিউম্যান ফিজিওলজিতে হিউম্যান ফিজিওলজি সিলেবাসে আছে। তো চলো দেখে নিই যে নার্ভ ফিজিওলজিতে আমরা কী কী টপিক আলোচনা করব। প্রথমে যে বিষয়টা তোমাদের আছে, যে জিনিসটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবার। নার্ভ ফাইবারকে আমরা কীভাবে ক্লাসিফাই করব। তো আমরা জেনারেলি নার্ভ ফাইবারকে তিনভাবে ক্লাসিফাই করে থাকি। একটা হচ্ছে তার ডায়ামিটার অনুযায়ী, মানে কতটা সে মোটা বা সরু। ওকে, একটা হচ্ছে তার ডিগ্রি অফ মাইলিনেশন। মাইলিনেশন মানে তোমরা জানো মাইলিন শীট, হ্যাঁ, অ্যাকশনের উপরে একটা মাইলিন শীট থাকে। কিছু কিছু নার্ভ ফাইবারের মাইলিন শীট থাকে, তাদেরকে আমরা বলি মাইলিনেটেড নার্ভ ফাইবার। কিছু কিছু নার্ভ ফাইবারের মাইলিন শীট থাকে না, তাদেরকে আমরা বলি নন মাইলিনেটেড নার্ভ ফাইবার। ঠিক আছে, তাহলে কতটা মাইলিনেশন আছে সেই নার্ভ ফাইবারটার উপর, তার উপর ডিপেন্ড করে যে নার্ভ ফাইবারটাকে আমরা কীভাবে ক্লাসিফাই করব। আর একটা ক্লাসিফিকেশন, আর একটা পয়েন্ট বা প্যারামিটার যেটা দিয়ে আমরা ক্লাসিফাই করে থাকি সেটা হচ্ছে স্পিড অফ কন্ডাকশন। স্পিড অফ কন্ডাকশন অফ হোয়াট? স্পিড অফ কন্ডাকশন অফ দ্য নার্ভ ইম্পালস। তো নার্ভ ফাইবারের কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নার্ভ ইম্পালসটাকে নিয়ে যাওয়া। ওকে, তো এই যে কত স্পিডে সে নার্ভ ইম্পালসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তার ওপর ভিত্তি করে আমরা নার্ভ ফাইবারকে ক্লাসিফাই করতে পারি। তাহলে চলো দেখে নিই ক্লাসিফিকেশনটা কীভাবে করা হয়। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলের মধ্যে দেখো আমরা দু ধরনের নার্ভ ফাইবারকে ক্লাসিফাই করছি। এক ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে সেন্সারি আর মোটর দুটোকেই ক্লাসিফাই করছি আমরা। আর এক ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা শুধু সেন্সারিকে ক্লাসিফাই করছি। আচ্ছা, ওপরের দিকটা দেখো, ওপরের দিকটা হচ্ছে অ্যালফাবেটিক এ দিয়ে আমরা ক্লাসিফাই করছি, অ্যালফাবেট দিয়ে ক্লাসিফাই করছি, ABC। ওকে, আর নিচেরটা দেখো সেন্সারি নিউরনের জন্য বা সেন্সারি নার্ভ ফাইবারের জন্য আমরা নিউমারিক ক্লাসিফিকেশান করছি। ঠিক আছে, 1 2 3 4, রোমান 1 2 3 4। ক্লিয়ার? তাহলে এই দুই ধরনের ক্লাসিফিকেশান আমরা দেখছি। এই যে ওপরের যে অ্যালফাবেটিক ক্লাসিফিকেশানটা আমরা করেছি, হ্যাঁ, সেই ক্লাসিফিকেশানটাকে বলা হয় এরলাঙ্গার অ্যান্ড গ্রাসারের ক্লাসিফিকেশান। এরলাঙ্গার অ্যান্ড গ্রাসার দুজন সায়েন্টিস্ট ছিলেন যারা এই ক্লাসিফিকেশানটা করেছিলেন। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি এরলাঙ্গার অ্যান্ড গ্রাসার ক্লাসিফিকেশান। পরবর্তী স্লাইডে আমরা দেখে নেবো আরও ডিটেলে এরলাঙ্গার গ্রাসার ক্লাসিফিকেশানের যে ব্যাপারগুলো সেগুলো আরও ডিটেলে দেখে নেবো। তো এখানে দেখো এরলাঙ্গার আর গ্রাসার কী করেছিল না, ও তিনটে টাইপের নার্ভ ফাইবারকে ক্লাসিফাই করেছে, A, B অ্যান্ড C। ঠিক আছে, আচ্ছা, এখানে কিসের ভিত্তিতে করেছে না, ও রিলেটিভ ডায়ামিটার, ডান দিকে দেখো রিলেটিভ ডায়ামিটার অ্যান্ড মাইলিনেশন। ঠিক আছে, নার্ভ ফাইবারগুলোর ডায়ামিটার কত বড় এবং তাদের মাইলিনেশনটা কী ধরনের, তার উপর ভিত্তি করে করেছিলেন। আর একটা কিসের বেসিসে করেছিলেন না, রিলেটিভ কন্ডাকশন ভেলোসিটি, কত ফাস্ট নার্ভ ফাইবারগুলো কত ফাস্ট ইম্পালসটাকে কন্ডাক্ট করতে পারছে তার উপরে বেস করে করেছিলেন। তাহলে চলো দেখে নিই। তো আমরা দেখছি যে এ ফাইবারটাকে উনি 4 ভাগে ভাগ করেছিলেন, এ আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা। ঠিক আছে, এ আলফাটা কীরম, তার রিলেটিভ ডায়ামিটার কী আর মাইলিনেশনের কী ব্যাপার না, বলছে তার রিলেটিভ ডায়ামিটার হচ্ছে লার্জ। ঠিক আছে, তার মানে খুব মোটা ফাইবার এ আলফাটা। ঠিক আছে, আর এরা হেভিলি মাইলিনেটেড, এদের মাইলিন শীতটা কিন্তু বেশ শক্তপোক্ত, অনেকটা মাইলিন শীত এদের মধ্যে আছে। ঠিক আছে, এবং এদের কন্ডাকশন ভেলোসিটি কি, রিলেটিভ কন্ডাকশন ভেলোসিটি ইজ ফাস্ট, খুব মানে জোরে, খুব তাড়াতাড়ি এরা দ্রুত গতিতে এরা ইম্পালস কন্ডাক্ট করতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। এবং এরা কোথায় পাওয়া যায় দেখো, এক্সাম্পল দেওয়া আছে যে এই যে এ আলফা যে নার্ভ ফাইবারগুলো আছে এদের লোকেশনটা কোথায়। এদের লোকেশন হচ্ছে আলফা মোটর নিউরনস। মোটর নিউরনস আমরা জানি স্পাইনাল কর্ড থেকে যে নিউরনগুলো এসে স্কেলেটাল মাসেলকে ইনারভেট করে সেগুলোকে আমরা বলি মোটর নিউরনস। তো সেই আলফা মোটর নিউরনসের যে নার্ভ ফাইবারগুলো আছে সেই নার্ভ ফাইবারগুলো হচ্ছে এ আলফা নার্ভ ফাইবার। আচ্ছা, চলো এবার দেখে নিই বিটা নার্ভ ফাইবারগুলোর কীরকম ডায়ামিটার আর মাইলিনেশন। বিটা নার্ভ ফাইবার মানে এ বিটা যে নার্ভ ফাইবার, তাদের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে মিডিয়াম ডায়ামিটার, মানে আলফার মতো অতটা মোটা না তারা। ঠিক আছে, আপেক্ষিকভাবে আলফার থেকে ওরা সরু। ঠিক আছে, ওই জন্য মিডিয়াম ডায়ামিটার, এবং এরা হেভিলি মাইলিনেটেড। আলফাটাও হেভিলি মাইলিনেটেড ছিল, এরাও হেভিলি মাইলিনেটেড। ঠিক আছে, আর এদের কন্ডাকশন ভেলোসিটি কীরকম না, মডারেট। আলফার মতো কিন্তু অতটা ফাস্ট না, হ্যাঁ, একটু কম। ঠিক আছে, মডারেট, স্লো না, খুব ফাস্টও না, মাঝামাঝি আর কি, ওই জন্য বলছে মডারেট। এবং এগুলো কোথায় পাওয়া যায় না, এগুলো যেই সমস্ত নার্ভ ফাইবার্স টাচ আর প্রেশার সেন্সেশন, হ্যাঁ, নিয়ে যায়। ঠিক আছে, সেন্সারি যেসব নার্ভ ফাইবারগুলো টাচ আর প্রেশার সেন্সেশনগুলোকে স্পাইনাল কর্ডে বা অন্যান্য সেন্টার্সে নিয়ে যায়, সেই নার্ভ ফাইবারগুলো হচ্ছে এ
বিটা। ক্লিয়ার? আচ্ছা চলো এবার 3 নম্বর নার্ভ ফাইবারটা দেখে নিই। 3 নম্বর নার্ভ ফাইবারটা কি না এ গামা, রাইট? তো এ গামাটা কি না এই গামার যে ডায়ামিটারটা সেটাও মিডিয়াম এবং তারা হেভিলি মাইলিনেটেড। ক্লিয়ার? এবং তাদের কন্ডাকশন ভেলোসিটিটাও দেখো মডারেট, মানে মাঝামাঝি। ঠিক আছে? আর এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো ইন্ট্রাফিউজাল ফাইবার্সে পাওয়া যায়। মাসেলের ভেতরে যে ইন্ট্রাফিউজাল, মাসেলের 2 ধরনের ফাইবার আছে, এক্সট্রাফিউজাল ফাইবার্স অ্যান্ড ইন্ট্রাফিউজাল ফাইবার্স। হ্যাঁ, পরবর্তী এতে আমরা আলোচনা করবো, তোমরা যখন পরে ওইগুলো পড়বে ডিটেলে তখন বুঝতে পারবে যে এক্সট্রাফিউজাল ফাইবার্স কোনগুলো আর ইন্ট্রাফিউজাল ফাইবার্স কোনগুলো। তো মাসেলের যেসব ইন্ট্রাফিউজাল ফাইবার্সগুলো আছে সেইগুলো হচ্ছে এই গামা এ গামা নার্ভ ফাইবার্সগুলো। ক্লিয়ার? আচ্ছা তারপর চলে এসো, তারপর কী আছে না এ ডেল্টা। তো এ ডেল্টার দেখা যাক এদের ডায়ামিটারটা কীরকম না, বলছে এরা খুব সরু হয়, এরা স্মল। হ্যাঁ, এদের ডায়ামিটারটা হচ্ছে স্মল কিন্তু এরা হেভিলি মাইলিনেটেড, রাইট? এবং এদের কন্ডাকশন ভেলোসিটি কত? এরাও মডারেটলি এরা কন্ডাক্ট করে থাকে, মানে ভেলোসিটিটা, কন্ডাকশন ভেলোসিটিটা এদের মাঝামাঝি আর কি। ঠিক আছে? এবং কী কী নার্ভ ফাইবারের কোথায় এদের লোকেশান, কোথায় পাওয়া যায় না টাচ সেন্সেশন, প্রেশার, টেম্পারেচার আর ফাস্ট পেন, এই সমস্ত সেন্সেশন যেই নার্ভ ফাইবারগুলো নিয়ে যায় সেই নার্ভ ফাইবারগুলো হচ্ছে এ ডেল্টা। ঠিক আছে? আচ্ছা তাহলে এ হয়ে গেল 4 ধরনের এ। তাদের আমরা ডায়ামিটার দেখলাম, তাদের মাইলিনেশনের ডিগ্রিটা দেখলাম, হ্যাঁ, তাদের কন্ডাকশন ভেলোসিটি কীরকম সেটা দেখলাম। ঠিক আছে? এবার চলে এসো বি। ওকে, বিতে দেখো বি এর কিন্তু কোনো ক্লাসিফিকেশান তারা করেনি। বিটা ওয়ান টাইপ অফ ফাইবারই আমরা পেয়ে থাকি। ঠিক আছে? এদের আবার ডায়ামিটারটা স্মল, হ্যাঁ, খুব সরু হয় এবং এরা লাইটলি মাইলিনেটেড, এদের মাইলিন শীতও অত হেভি না। ঠিক আছে? এইগুলো হচ্ছে হেভিলি মাইলিনেটেড, কিন্তু যেগুলো তোমার বি নার্ভ ফাইবার সেগুলো কিন্তু লাইটলি মাইলিনেটেড এবং এদের কন্ডাকশন ভেলোসিটিও কিন্তু মডারেট, মাঝামাঝি ভেলোসিটিতে এরা কন্ডাক্ট করে, খুব ফাস্ট এরা কন্ডাক্ট করতে পারে না। আচ্ছা এবার কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় হচ্ছে প্রি গ্যাংলিওনিক অটোনমিক নার্ভস। ঠিক আছে? প্রি গ্যাংলিওনিক অটোনমিক নার্ভস বলতে না আমাদের সিম্প্যাথেটিক, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটা নার্ভাস সিস্টেম আছে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমে আমাদের 2 ধরনের নার্ভ পাওয়া যায়। হ্যাঁ, একটা হচ্ছে প্রি গ্যাংলিওনিক নার্ভ ফাইবার আর একটা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক নার্ভ ফাইবার। ঠিক আছে? তো এই প্রি গ্যাংলিওনিক যে নার্ভ ফাইবার্সগুলো আছে, অটোনমিক নার্ভ ফাইবার্সগুলো আছে, সেগুলো এই বি নার্ভ ফাইবার দিয়ে তৈরি। ওকে, আচ্ছা নেক্সট চলে এসো। নেক্সট টাইপটা হচ্ছে সি। সিটাকেও কিন্তু ওনারা ভাগ করেননি, আমরা এক ধরনেরই সি ফাইবার্স পেয়ে থাকি। ঠিক আছে? এদেরও দেখো, এদের হচ্ছে ডায়ামিটারটা স্মল এবং এরা আনমাইলিনেটেড, এদের মাইলিনেশন নেই। ঠিক আছে? এবং এদের ডিগ্রি অফ কন্ডাকশন মানে রিলেটিভ কন্ডাকশন ভেলোসিটিটা খুব স্লো, খুব আস্তে আস্তে নিয়ে যায় এরা সেন্সেশনটাকে, ইম্পালসটাকে। ঠিক আছে? এবং কোথায় পাওয়া যায়? যেই সমস্ত নার্ভ ফাইবার স্লো পেন, মানে যেই পেনটা আস্তে আস্তে হয়, পেন 2 ধরনের হয়, একটা ফাস্ট পেন খুব মানে তাড়াতাড়ি, আর একটা স্লো পেন আস্তে আস্তে হয়, মানে থ্রবিং, অনেকক্ষণ ধরে যন্ত্রণা করে যাচ্ছে, এটা হচ্ছে স্লো পেন। তো এই স্লো পেন যেই ফাইবার্সগুলো নিয়ে যায় সেগুলো হচ্ছে এই সি নার্ভ ফাইবার্স। এছাড়াও পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক নার্ভ, যেমন আমি বললাম যে প্রি গ্যাংলিওনিক অটোনমিক নার্ভ ফাইবার্স আছে অটোনমিক নার্ভাস সিস্টেমে, তেমনি পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক নার্ভস পাওয়া যায়। তোমরা যখন পড়বে অটোনমিক নার্ভাস সিস্টেম তখন দেখতে পাবে যে পোস্ট গ্যাংলিওনিক অটোনমিক নার্ভসগুলো হচ্ছে সি ফাইবার্স দিয়ে তৈরি। এবং ওলফ্যাকশনের জন্য যেসব নার্ভ ফাইবার্সগুলো রেসপন্সিবল, সেন্সারি নার্ভ ফাইবার্সগুলো রেসপন্সিবল। ওলফ্যাকশন মানে হচ্ছে সেন্সেশন অফ স্মেল, মানে গন্ধ শোকার যে সেন্সেশনটা, স্মেলের যে সেন্সেশন, সেটাকে আমরা বলি ওলফ্যাকশন। এর যে সেন্সারি নার্ভ ফাইবার্সগুলো সেগুলো কিন্তু সি ফাইবার্স দিয়ে তৈরি। তাহলে ক্লিয়ার? আমরা দেখে নিলাম যে এরলাঙ্গার আর গ্রাসারের আলফাবেটিক যে ক্লাসিফিকেশনটা ওনারা করেছিলেন তার বেসিসটা আমরা দেখে নিলাম। এবার চলে এসো যে নিউমেরিক ক্লাসিফিকেশন, যেটা হ্যাঁ, যেটা কিনা শুধুমাত্র সেন্সারি নার্ভ ফাইবার্সের জন্য। এরলাঙ্গার অ্যান্ড গ্রাসার কী করেছিলেন না, ওনারা বোথ সেন্সারি অ্যান্ড মোটর নার্ভ ফাইবার্সকে কিন্তু ক্লাসিফাই করেছিলেন অন দ্য বেসিস অফ ডায়ামিটার অ্যান্ড মাইলিনেশন অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটি। কিন্তু নিউমেরিক ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সেন্সারি নার্ভগুলোকে এর ভিত্তিতে ক্লাসিফাই করা হয়েছে। ওকে, তাহলে দেখি নি এর মধ্যে কী আছে না, 4টে আমরা ফাইবার্স, টাইপ অফ ফাইবার্স পাচ্ছি, 1, 2, 3 অ্যান্ড 4। 1টাকে আবার ভাগ করা হয়েছে এ অ্যান্ড বি। আচ্ছা, এদেরও ক্লাসিফিকেশনের বেসিসটা কিন্তু সেই তোমার মানে ডায়ামিটার অফ দ্য নার্ভ ফাইবার অ্যান্ড দ্য ডিগ্রি অফ মাইলিনেশন অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটি, এই 3টে জিনিসের ভিত্তিতে এগুলোকেও ক্লাসিফাই করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখি 1A যেগুলো, সেগুলো হচ্ছে লার্জ ডায়ামিটারওয়ালা মাইলিনেটেড নার্ভ ফাইবার্স। ঠিক আছে? এবং এদের কন্ডাকশন ভেলোসিটি ইজ ভেরি ফাস্ট। ওকে, বিটা দেখো, আচ্ছা এরা কোথায় পাওয়া যায়? এরা মাসেল স্পিন্ডল অ্যাফারেন্ট। ঠিক আছে? মাসেল স্পিন্ডল কোথায় থাকে? মাসেলের ভেতরে যে রিসেপ্টরটা পাওয়া যায় সেটাকে আমরা বলি মাসেল স্পিন্ডল, এবং সেখান থেকে যে সেন্সরি নার্ভটা অরিজিনেট করে যেটা কিনা স্পাইনাল কর্ডের ডর্সাল রুটে গিয়ে ঢোকে, সেই যে নার্ভটা, সেই নার্ভটা হচ্ছে 1A। ক্লিয়ার?
আচ্ছা 1B কোথায় পাওয়া যায় না, 1B পাওয়া যায় গলগি টেন্ডন অর্গ্যান, ঠিক আছে। টেন্ডনের মধ্যে যে রিসেপ্টারগুলো থাকে সেগুলোকে আমরা বলি গলগি টেন্ডন অর্গ্যান, ঠিক আছে। এই গলগি টেন্ডন অর্গ্যান হচ্ছে 1B দিয়ে তৈরি, আর এদের ডায়ামিটারটি কি, এরাও রাজ, এরাও মাইলিনেটেড এবং এরাও খুব ফাস্ট ইম্পালসটাকে কন্ডাক্ট করতে পারে। আচ্ছা 2 নম্বর নাম্বার 2টা কি না, নাম্বার 2টা হচ্ছে মিডিয়াম, এদের ডায়ামিটারটা মিডিয়াম মানে মাঝারি, মানে একটু সরু, হ্যাঁ অতটাও সরু না, মাঝামাঝি আর কি, হ্যাঁ। এবং এরা মাইলিনেটেড এবং এরা মডারেট, এদের যে কন্ডাকশন ভেলোসিটি সেটা হচ্ছে মডারেট, মানে মাঝামাঝি স্পিডে এরা ভেলোসিটিটাকে, নার্ভ ইম্পালসটাকে কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। এবং এদের লোকেশন কোথায়, এরা হচ্ছে সেকেন্ডারি অ্যাফারেন্স অফ মাসেল স্পিন্ডেল। মাসেল স্পিন্ডেল থেকে 2 ধরনের অ্যাফারেন্ট বেরোয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যাফারেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাফারেন্ট, মানে প্রাইমারি সেন্সারি নার্ভ, সেকেন্ডারি সেন্সারি নার্ভ। তো সেকেন্ডারি যে সেন্সারি নার্ভগুলো আছে সেগুলো হচ্ছে এই 2 নার্ভ ফাইবার্স, হ্যাঁ, মানে 2 ক্লাসিফিকেশন 2 নার্ভ ফাইবার দিয়ে এগুলো নিয়ে যায় সেন্সারি ইম্পালসটাকে, ওকে। আর এছাড়া টাচ আর প্রেশারের যেসব সেন্সেশনগুলো আছে সেই সেন্সেশনগুলো যে সেন্সারি নার্ভ ফাইবারগুলো নিয়ে যায় সেগুলো হচ্ছে 2 নার্ভ ফাইবারের দিয়েই তৈরি, ওকে। তাহলে আর একটা দেখে নিই 3 নম্বরটা কি না, 3 নম্বরের দেখো এদের ডায়ামিটারটা কিন্তু স্মল, ওকে, স্মল, আর এরাও মাইলিনেটেড এবং এদেরও কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে মডারেট। এগুলোও কি নিয়ে যায় না, এগুলো টাচ নিয়ে যায়, প্রেশার নিয়ে যায়, ফাস্ট পেন নিয়ে যায় আর টেম্পারেচার নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই সেন্সেশনগুলো যেসব সেন্সারি নার্ভ নিয়ে যায় সেগুলো হচ্ছে টাইপ 3 নার্ভ ফাইবার্স। আর টাইপ 4টা দেখো, টাইপ 4টাও স্মল আর আনমাইলিনেটেড, ওকে, এটা হচ্ছে আনমাইলিনেটেড, এটা খুব স্লো, ঠিক আছে, এদের কন্ডাকশন ভেলোসিটি খুবই স্লো। এরা কী নিয়ে যায় না, পেন আর টেম্পারেচার অ্যান্ড ওলফ্যাকশন, ঠিক আছে, এই সমস্ত সেন্সেশনগুলোকে এই সেন্সারি নার্ভ ফাইবারগুলো নিয়ে যায়, ওকে। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা দেখে নিলাম। এবার দেখো এরলাঙ্গার আর গ্রাসারের ক্লাসিফিকেশনটা একটু ডিটেলে করা হয়েছে। কি ডিটেলে করা হয়েছে না, এখানে ডায়ামিটারগুলো কত, রেঞ্জের ডায়ামিটারের রেঞ্জটা কত সেটা দেওয়া হয়েছে, কন্ডাকশন ভেলোসিটি রেঞ্জটা কত সেটাও দেওয়া হয়েছে। দেখো এ আলফার ডায়ামিটার হচ্ছে 12 থেকে 20 মাইক্রন, মানে মাইক্রোমিটার, নট মিটার, এটা কিন্তু মাইক্রন, μm, ওকে। কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে 7 থেকে 120 মিটার্স পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা বিটার দেখো 5 থেকে 12 হচ্ছে ওদের ডায়ামিটার এবং কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে 30 to 70। গামার হচ্ছে 3 to 6 হচ্ছে ওদের ডায়ামিটার, কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে 15 to 30। দেখো যত ডায়ামিটার কমছে তত কিন্তু কন্ডাকশন ভেলোসিটিটা কমছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য diameter of the nerve fiber. Conduction velocity is directly proportional to the diameter of the nerve fiber. আচ্ছা ডেল্টায় দেখো এদের ডায়ামিটার হচ্ছে 2 থেকে 5, এদের কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে 12 থেকে 30। আচ্ছা বি এর দেখো এদের ডায়ামিটার হচ্ছে লেস দ্যান 3, খুবই সরু, ওকে, এদের কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে 3 থেকে 15। আচ্ছা সি এর দেখো 2 ধরনের হয়, একটা হচ্ছে ডরসাল রুট, মানে যেই সমস্ত সেন্সারি নার্ভগুলো ওই স্পাইনাল কর্ডের ডরসাল রুট দিয়ে ঢুকছে সেগুলোর ডায়ামিটার তারা খুবই সরু, 0.4 থেকে 1.2 মাইক্রন, এবং এদের কন্ডাকশন ভেলোসিটি খুবই স্লো, 0.5 থেকে 2। আচ্ছা সিম্প্যাথেটিক যেসব নার্ভ ফাইবার্সগুলো আছে, সি সিম্প্যাথেটিক যেসব নার্ভ ফাইবার্সগুলো আছে তাদেরও দেখো ডায়ামিটার 0.3 থেকে 1.3, খুবই সরু, এবং তাদের কন্ডাকশন ভেলোসিটি দেখো 0.7 থেকে 2.3। ক্লিয়ার? তাহলে এটা আর একটু ডিটেলে এরলাঙ্গার আর গ্রাসারের ক্লাসিফিকেশনটা তোমাদের বোঝানো হলো। আচ্ছা এটা কিন্তু কোয়েশ্চেন আসে, এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা ভালোভাবে পড়ো। আচ্ছা এবার চলো, ওটা তো আমরা দেখলাম স্ট্রাকচারাল ক্লাসিফিকেশান, আগের যেসব ক্লাসিফিকেশানগুলো দেখলাম সেগুলো স্ট্রাকচারাল ক্লাসিফিকেশান দেখলাম, মানে কন্ডাকশন ভেলোসিটি আর তাদের স্ট্রাকচারটা কীরকম, মানে ডায়ামিটারটা মোটা না সরু না মাইলিন আছে কি না আছে এর উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করলাম। তো এটাকে আমরা বলি স্ট্রাকচারাল ক্লাসিফিকেশান। এই যে 3টে জিনিস যেটা তোমরা দেখছো এটা হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশান হলো। এবার চলে এসো আমরা ফাংশনাল ক্লাসিফিকেশান করি। ফাংশনাল ক্লাসিফিকেশানে কী দেখছি না, কয় ধরনের নার্ভ আছে না, আমরা দেখছি প্রথম যে টাইপ অফ নার্ভটা সেটা হচ্ছে সেন্সারি নার্ভ। এরা কী করে না, ইম্পালস নিয়ে যায়, হ্যাঁ, পেরিফেরি থেকে ইম্পালস সেন্সারি ইনফরমেশান নিয়ে যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তারপর হচ্ছে মোটর নার্ভসগুলো কী করে না, এরা সেন্টার যেগুলো আছে সেই সেন্টার থেকে ইম্পালস নিয়ে আসে টু দ্য ইফেক্টার অর্গানস, মাসেলস বা গ্ল্যান্ডে। মিক্স নার্ভ কি না, এতে বোথ সেন্সারি নার্ভ ফাইবার্স থাকে আর মোটর নার্ভ ফাইবার্স থাকে, হ্যাঁ, সমস্ত নার্ভ মোটামুটি সব টাইপ অফ নার্ভই সেন্সারি পার্টও থাকে আবার মোটর পার্টও থাকে, ঠিক আছে। এবার চলে এসো যে সোম্যাটিক নার্ভ ফাইবার্স আর ভিসারাল নার্ভ ফাইবার্স। সোম্যাটিক নার্ভ ফাইবার্স মানে যেসব নার্ভগুলো পেরিফেরিতে কাজ করছে, ঠিক আছে। তাহলে জেনারেল সোম্যাটিক ইফারেন্ট ফাইবার্স মানে মোটর নার্ভ ফাইবার্স আছে যেগুলো তোমার স্পাইনাল কর্ড থেকে আমাদের স্কেলেটাল মাসেলে আসছে, ঠিক আছে। মোটর ফাইবার্সগুলো মোটর ইনফরমেশান নিয়ে আসছে, এবং জেনারেল সোম্যাটিক অ্যাফারেন্ট ফাইবার্স যেগুলো মানে আমাদের স্কিন বা অন্যান্য যেসব বডির পেরিফেরি আছে সেইখান থেকে যে ইনফরমেশানগুলো সেন্সারি ইনফরমেশানগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসছে সেগুলোকে আমরা বলছি জেনারেল সোম্যাটিক অ্যাফারেন্ট ফাইবার্স, ঠিক আছে। তেমনি ভিসরাল
জেনারেল ভিসেরাল ইফারেন্ট ফাইবার্স আছে, জেনারেল ভিসেরাল অ্যাফারেন্ট ফাইবার্স আছে। ভিসেরাল মানে কি ভেতরে, বডির ভেতরে ভিসেরা, ঠিক আছে। ধরো হার্ট থেকে কিছু কিছু ফাইবার্স আছে যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে ধরো ব্রেন থেকে হার্ট অবধি এসে হার্টের অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে, সেগুলোকে আমরা বলবো ভিসেরাল ইফারেন্ট ফাইবার্স টু দ্য হার্ট, ঠিক আছে। আর কিছু কিছু ফাইবার্স আছে যারা হার্ট হচ্ছে একটা আমাদের ইন্টারনাল অর্গ্যান, হার্ট হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম হতে পারে, হ্যাঁ, স্মুথ মাসেলগুলো হতে পারে, হ্যাঁ, সমস্ত কিছু হতে পারে, গ্ল্যান্ডসগুলো হতে পারে, সেখান থেকে ইনফরমেশান নিয়ে যাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেই সেন্সারি ইনফরমেশান নিয়ে যাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেই সমস্তগুলোকে আমরা বলি জেনারেল ভিসেরাল অ্যাফারেন্ট নার্ভ ফাইবার্স বা সেন্সারি নার্ভ ফাইবার্স। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও আমরা দেখেছি মাইলিনেটেড, আনমাইলিনেটেড তো দেখেই নিয়েছি। ওকে, আচ্ছা, এইবার চলো নেক্সট যে টপিকটা তোমাদের আছে সিলেবাসে, সেটা হচ্ছে নার্ভ ফিজিওলজি, যে ব্যাপারটা সেইটা। তো সেই নার্ভ ফিজিওলজিতে প্রথম যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে আয়নিক ডিস্ট্রিবিউশন ইনসাইড দ্য নার্ভ সেল, ঠিক আছে। এখানে দেখো ছবিতে বাঁদিকে খুব সুন্দর একটা ছোট্ট নার্ভ সেল দেওয়া আছে, এর সেল বডি আছে, এর অ্যাকশন আছে, এর ডেনড্রাইটস আছে, এর অ্যাকশন টার্মিনাল আছে, বিভিন্ন পার্টগুলো আছে। ওকে, এবার দেখো এই সেলটা কী দিয়ে ঘেরা আছে না, সেল যখন তার নিশ্চয় একটা পর্দা আছে, একটা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আছে, ঠিক আছে। তো আয়নিক ডিস্ট্রিবিউশন বলতে আমরা কী বুঝি না, এই প্লাজমা মেমব্রেনটা দেখো দুটো জিনিসকে ভাগ করে রেখেছে, দুটো কম্পার্টমেন্টকে ভাগ করে রেখেছে। একটা কম্পার্টমেন্টকে আমরা বলছি যেটা সেলের বাইরে আছে, সেটাকে আমরা বলি এক্সট্রাসেলুলার ফ্লুইড, এবং আরেকটা কম্পার্টমেন্ট যেটা সেলের ভেতরে আছে সেটাকে আমরা বলছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ঠিক আছে। তাহলে আয়নিক ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ আয়ন্স ইন দিস টু কম্পার্টমেন্ট, ঠিক আছে। এক্সট্রাসেলুলার ফ্লুইডে কী কী আয়ন আছে আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে কী কী আয়ন আছে, কী কী আয়ন নেই, আয়ন হয়তো সেমই আছে, এক্সট্রাসেলুলার ফ্লুইডেও যে আয়নগুলো আছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডেও সেই আয়নগুলো আছে, কিন্তু কত পরিমাণে কোথায় আছে সেইটাই হচ্ছে আয়নিক ডিস্ট্রিবিউশন। তাহলে চলো এখানে এই টেবিলটা, ডান দিকে যে টেবিলটা আছে এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন সেটা বেশি আছে, ঠিক আছে। আবার ইন্ট্রাসেলুলার ফ্লুইডে দেখো সোডিয়ামের কনসেন্ট্রেশন কম। ইসিএফে কত আছে? ইসিএফে 145 মিলিমোলার আছে, আইসিএফে হচ্ছে 10 মিলিমোলার আছে সোডিয়াম। পটাশিয়াম দেখো, পটাশিয়াম আবার উল্টো, এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম কম আছে, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে আবার পটাশিয়াম বেশি আছে। কত আছে না, এক্সট্রাসেলুলারে আছে হচ্ছে 5 মিলিমোলার, ইন্ট্রাসেলুলার আছে হচ্ছে 135 মিলিমোলার। ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, ক্লোরাইডের ক্ষেত্রে এক্সট্রাসেলুলারে ক্লোরাইড বেশি আছে আর ইন্ট্রাসেলুলারে ক্লোরাইড কম আছে, ঠিক আছে। কত আছে এক্সট্রাসেলুলারে? 120 মিলিমোলার, আর ইন্ট্রাসেলুলার আছে হচ্ছে 10 মিলিমোলার। আর প্রোটিনস দেখো, প্রোটিনস কোনো আয়ন না, হ্যাঁ, প্রোটিনস হচ্ছে নেগেটিভলি চার্জড অ্যানায়ন, হ্যাঁ, আমরা বলে থাকি। তো এই প্রোটিন এক্সট্রাসেলুলার ফ্লুইডে এর কনসেন্ট্রেশন হচ্ছে 0, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে আমরা দেখছি এর কনসেন্ট্রেশন হচ্ছে, মানে চার্জ প্রোটিন আর কি, নেগেটিভলি চার্জ প্রোটিন, এর কনসেন্ট্রেশন হচ্ছে 100 মিলিমোলার, ঠিক আছে। তো এই হচ্ছে আয়নিক ডিস্ট্রিবিউশনটা। এইবার চলো এই আয়নিক ডিস্ট্রিবিউশনটা কেন আমরা দেখলাম, হ্যাঁ, সেটা বুঝে নিই। আচ্ছা, এই আয়নিক ডিস্ট্রিবিউশনটা জানার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নার্ভ সেলগুলো আছে সেই নার্ভ সেলগুলোর একটা মেমব্রেন পোটেনশিয়াল থাকে। মেমব্রেন পোটেনশিয়াল মানে, মেমব্রেন মানে বুঝতে পারছো পর্দা, এবং পোটেনশিয়াল মানে হচ্ছে চার্জের পার্থক্য। তাহলে পর্দার চার্জের পার্থক্য জিনিসটা কীরকম হলো? আচ্ছা, পর্দার দেখো দুটো দিক আমি আগেই বলেছি, একটা দিক হচ্ছে ভেতরে আর একটা দিক হচ্ছে বাইরে। তো এখানে দেখো নিচে, হ্যাঁ, খুব সুন্দর একটা পর্দার ডায়াগ্রাম দেওয়া আছে, মেমব্রেনের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এবং এই মেমব্রেনের দেখো দুটো দিক আছে, একটা দিক হচ্ছে ইসিএফ মানে এক্সট্রাসেলুলার দিক, আর একটা হচ্ছে আইসি মানে ইন্ট্রাসেলুলার দিক, ঠিক আছে। এক্সট্রাসেলুলার সাইড অ্যান্ড ইন্ট্রাসেলুলার সাইড, ঠিক আছে। এবং এই মেমব্রেনটার দেখা যাচ্ছে যে মেমব্রেনটার ইন্ট্রাসেলুলার আর এক্সট্রাসেলুলারে যদি আমরা দুটো ইলেকট্রোড লাগাই এবং সেই ইলেকট্রোডটাকে যদি একটা ভোল্ট মিটারে কানেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে মেমব্রেনের যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটা যেটা শো করছে, ভ্যালুটা শো করছে, সেটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। কত নেগেটিভ ভ্যালু না, -70 মিলিভোল্ট নেগেটিভ ভ্যালু এই মেমব্রেন পোটেনশিয়ালটা শো করছে, ঠিক আছে। এবং এই পোটেনশিয়ালটা কখন শো করে না, যখন এই নিউরনটা যখন ঘুমিয়ে থাকে মানে যখন রেস্টিং করে, ঠিক আছে। তার রেস্টিং স্টেটে মেমব্রেন পোটেনশিয়ালটা কত না, ইট ইজ -70 মিলিভোল্ট। ওকে, এইবার আমাদের প্রশ্ন আসতেই পারে যে কেন হঠাৎ এরম বিদঘুটে একটা -70 নেগেটিভ মিলিভোল্ট এরম এই মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হলো। হ্যাঁ, তার মানে এটা থেকে আমরা কী বুঝতে পারছি? এটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে মেমব্রেনের যে ভেতরের দিকটা মানে ইন্ট্রাসেলুলার দিকটা ইজ নেগেটিভ, হ্যাঁ,
কম্পেয়ার টু দ্য এক্সট্রাসেলুলার দিক, ঠিক আছে। তাহলে ইন্ট্রাসেলুলার দিকে বেশি মাত্রায় তোমার নেগেটিভ চার্জ আছে কম্পেয়ার টু দ্য এক্সট্রাসেলুলার দিক, এটাই আমরা বুঝতে পারছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা চলো এটার কেন এইরকম জিনিসটা হচ্ছে, যে এরকম -70 মিলিভোল্ট একটা বিদ্যুৎ একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কেন তৈরি হচ্ছে সেটা দেখে। তাহলে নেক্সট আমরা দেখছি এই ডায়াগ্রামটায়, এই ছবিটায়, যে কীভাবে এই যে -70 মিলিভোল্ট যেটাকে আমরা বলছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা কীভাবে অরিজিনেট করছে বা কীভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলো এখানে দেখে নিই, একটু এনলার্জ করলাম। এখানে দেখো ছবিটায় দেখতে পাচ্ছি যে এটা একটা হচ্ছে নিউরনের মেমব্রেন, ঠিক আছে। এই নিউরনের মেমব্রেনের একটা এক্সট্রা সেলুলার দিক আছে আর একটা ইন্ট্রাসেলুলার দিক আছে। ওকে, দেখো ইয়েলোইশ কালারটা হচ্ছে ইন্ট্রাসেলুলার দিক আর বাইরেটা হচ্ছে এক্সট্রা সেলুলার দিক, ঠিক আছে। এবার দেখো এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনে কতগুলো জিনিস আছে তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে মধ্যিখানে দেখো সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প বলে একটা জিনিস আছে, একটা পাম্প বা একটা প্রোটিন। তোমাদের আমি পড়িয়েছিলাম যে মেমব্রেন প্রোটিনস, হ্যাঁ, তো এটা ইজ ওয়ান টাইপ অফ মেমব্রেন প্রোটিন। ওকে, সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ পাম্প, এটাকে বলা হয় Na+K+ ATPase পাম্প, সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্পও বলা হয়, ঠিক আছে। এছাড়া কি আছে না, এছাড়া দেখো দু ধরনের চ্যানেল আছে। বাঁ দিকে দেখো কি আছে না, পটাশিয়াম লিক চ্যানেল আছে, আর ডান দিকে আছে সোডিয়াম লিক চ্যানেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা কি জানি না, আয়নিক ডিস্ট্রিবিউশন এটা কীরকম না, বাইরে পজিটিভলি সোডিয়াম আয়নের সংখ্যা বাইরে বেশি, ঠিক আছে, আর পটাশিয়াম আয়নের সংখ্যা হচ্ছে ভেতরে বেশি। ওকে, তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম যে পাম্পটা আছে, এই পাম্পটা রেস্টিং স্টেটে এই পাম্পটা সবসময় কাজ করে, ঠিক আছে। প্রথমে এইটা জানতে হবে যে রেস্টিং স্টেটে এই পাম্পটা সবসময় কাজ করে। ওকে, তো রেস্টিং স্টেটে এই পাম্পটা কাজ করে। এবার কি কাজ করে না, এই পাম্পটা এটিপিকে ভেঙে এটিপি তৈরি করে এবং ইন দ্য প্রসেস এনার্জি জেনারেট করে। এবং এই এনার্জি দিয়ে এ কী করে না, এই এনার্জি দিয়ে ও 3খানা করে সোডিয়াম আয়ন ভেতর থেকে, হ্যাঁ, নিউরনের ভেতর থেকে বাইরে বার করে। ইন এক্সচেঞ্জ 2খানা করে পটাশিয়াম আয়ন নিউরনের বাইরে থেকে ভেতরে ঢোকায়, ঠিক আছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। কেন কথা ছিল না? কেননা আমরা জানি যে সোডিয়াম আয়ন ভেতরে কম আছে, বাইরে বেশি আছে। তাহলে কী করে ভেতর থেকে বাইরে কাউকে ধাক্কা মেরে ঠেলে পাঠাবে? আমরা জানি ডিফিউশন মানে কি, হ্যাঁ, ডিফিউশন মানে হচ্ছে যেখানে জিনিসটা বেশি আছে সেখান থেকে জিনিসটা যেখানে কম আছে সেখানে আসবে, ঠিক আছে। কিন্তু এখানে তো উল্টো হচ্ছে, এখানে সোডিয়াম দেখো তোমার ভেতরে কম আছে কিন্তু বাইরে বেশি আছে। তাহলে কী করে ভেতর থেকে আমি বাইরে পাঠাবো? কীভাবে পাঠাবো না, এই যে এনার্জি যেটা তৈরি হচ্ছে এটিপিকে হাইড্রোলাইজ করে, সেই এনার্জিটাকে ইউজ করেই আমরা এই মানে উল্টো দিকের মানে আগেনস্ট দ্য যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সেই ট্রান্সপোর্টটাকে আমরা করে থাকছি, ঠিক আছে। তাহলে 3টে করে সোডিয়ামকে আমি ভেতর থেকে, যদিও সোডিয়াম ভেতরে কম বাইরে বেশি আছে, তবুও আমি ধাক্কা মেরে 3টে করে সোডিয়াম আয়ন আমি বাইরে বার করে দিচ্ছি, ঠিক আছে। ইন এক্সচেঞ্জ আমি কী করছি না, 2টো করে পটাশিয়াম বাইরে থেকে আমি ভেতরে ঢোকাচ্ছি, ঠিক আছে। এটা হওয়ার কথা না, তাই তো, কেননা ভেতরে তো পটাশিয়াম তোমার বেশি আছে, ঠিক আছে। তাহলে ভেতর থেকে বাইরে যাওয়ার কথা, তো উল্টো হচ্ছে, বাইরে থেকে ভেতরে আসছে, ঠিক আছে। কিন্তু এটা সবই হচ্ছে এই এটিপি ভেঙে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটার জন্য, ঠিক আছে। আমি ফোর্সফুলি এনার্জি দিয়ে বল প্রয়োগ করে আমি উল্টো দিকে এদেরকে ট্রান্সপোর্ট করছি, ঠিক আছে। এবার দেখো মজার ব্যাপার হচ্ছে সংখ্যাগুলো দেখো, 3টে করে সোডিয়াম ভেতরে ঢুকছে, 3টে করে সোডিয়াম বাইরে যাচ্ছে, তার এগেনস্টে 2টো করে পটাশিয়াম ভেতরে ঢুকছে। এবার সোডিয়াম হচ্ছে পজিটিভলি চার্জ, পটাশিয়াম হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে কী হচ্ছে, 3টে করে পজিটিভ বেরিয়ে যাচ্ছে, তার এগেনস্টে 2টো করে পজিটিভ ভেতরে ঢুকছে। তার মানে ভেতরে কী হয়ে যাচ্ছে, নেট একটা করে, যখনই এই পাম্পটা কাজ করছে তখনই নেট একটা করে পটাশিয়াম চার্জের ডেফিসিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার পজিটিভ চার্জের ডেফিসিট হয়ে যাচ্ছে। এবার পজিটিভ চার্জ যখন ডেফিসিট হচ্ছে মানে কমছে, তখন কি তৈরি হবে না, নেগেটিভিটি তৈরি হবে। তাহলে এই একটা আমরা সূত্র পেয়ে গেলাম যে ভেতরটা নেগেটিভ হওয়ার কারণ, ঠিক আছে। কারণ 3টে করে তোমার পজিটিভ আয়ন বাইরে যাচ্ছে যখন এই পাম্পটা কাজ করছে, তার এগেনস্টে 2টো করে পজিটিভ আয়ন ভেতরে আসছে। তাহলে নেট একটা করে পজিটিভ আয়নের ডেফিসিট বা কমতি প্রত্যেকবার হচ্ছে যখন এই পাম্পটা কাজ করছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ চার্জ আমাদের এখানে তৈরি হচ্ছে, কিছুটা তৈরি হচ্ছে। এবং তার সাথে দেখো এই যে পটাশিয়াম যে চ্যানেলগুলো, হ্যাঁ, এগুলোকে বলা হয় পটাশিয়াম লিক চ্যানেল, ঠিক আছে। দেখো গোল করা আছে। এই পটাশিয়াম লিক চ্যানেলগুলো রেস্টিং স্টেটে এরা সবসময় একটু খোলা থাকে, ঠিক আছে। ওই জন্য বলা হয় লিক চ্যানেল, মানে লিক করছে।
তাই এরা যখন খোলা থাকবে তখন ডিফিউশনের দ্বারা পটাশিয়াম যেহেতু ভেতরে বেশি আছে, সেলের ভেতরে বেশি আছে, ভেতর থেকে সবসময় পটাশিয়াম একটু করে করে বাইরে বেরোতে থাকবে, ঠিক আছে। তাহলে সেটাও কী করছে, যেহেতু পজিটিভ আয়ন ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ভেতরটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটাও একটা কারণ, ঠিক আছে। তো মূলত এই দুটো কারণের জন্য আমরা দেখতে পাই যে মেমব্রেনের যে আমরা যখন একটা ইলেকট্রোড মেমব্রেনের ভেতরে আর মেমব্রেনের বাইরে রাখি দুটো ইলেকট্রোড, এবং সেটাকে যখন কানেক্ট করি একটা মিটারের সাথে, তখন দেখা যায় যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা নেগেটিভ শো করে। এবং কত নেগেটিভ শো করে না, এটা -70 মিলিভোল্ট নেগেটিভ শো করে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মানে বেসিস অফ অরিজিন অফ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে সোডিয়াম পটাশিয়াম এটিপিএসটা আরও ভালোভাবে বোঝানো হয়েছে। 3টে করে সোডিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে এবং তার এগেনস্টে 2টো করে পটাশিয়াম ভেতরে আসছে। এবং দেখো, তোমরা যদি কনসেন্ট্রেশন অফ আয়ন্সগুলো দেখো, ভেতরে আর বাইরের কনসেন্ট্রেশন অফ আয়নগুলো দেখো, সোডিয়াম কিন্তু তোমার বাইরে অনেক বেশি আছে। তাহলে সোডিয়াম বাইরে বেশি আছে, তাহলে আবার ভেতর থেকে বাইরে কীভাবে পাঠাচ্ছ তুমি? তার মানে তোমাকে ধাক্কা মেরে পাঠাতে হচ্ছে। সেই ধাক্কাটা কি? সেই ধাক্কাটা হচ্ছে এটিপি ভেঙে এডিপি হওয়া, ঠিক আছে। সেম হচ্ছে পটাশিয়ামের জন্য, পটাশিয়ামকে বাইরে থেকে ভেতরে পাঠাচ্ছ। আবার দেখো ভেতরে দেখো পটাশিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু বেশি, আয়নিক ডিস্ট্রিবিউশন আমরা দেখেছিলাম, পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি, কিন্তু আমরা ধাক্কা মেরে এটাকে পাঠাচ্ছি। ওকে, এইবার আরেকটা জিনিস তোমাদের আছে, সেটা হচ্ছে জেনারেটর পোটেনশিয়াল। হ্যাঁ, আচ্ছা, এখানে হেডিংটা আমার একটু ভুল হয়ে গেছে, এটাকে একটু ইগনোর করো। এটা হবে জেনারেটর পোটেনশিয়াল, হেডিংটা হবে। যাই হোক, জেনারেটর পোটেনশিয়াল কি না, জেনারেটর পোটেনশিয়াল হচ্ছে যখন আমরা কোনো সেন্সারি নার্ভের এন্ডিং, হ্যাঁ, সেই সেন্সারি নার্ভের এন্ডিংটাকে আমরা যখন স্টিমুলেট করছি, সেই সেন্সারি নার্ভের এন্ডিংটা কি কোনো রিসেপ্টর হতে পারে, সেটাকে যখন আমরা স্টিমুলেট করছি, এখানে দেখো স্কিনের ওপর কিছু নার্ভ এন্ডিং আছে। ওকে, সেই নার্ভ এন্ডিংটাকে আমি আঙুল দিয়ে চাপ দিলাম, ঠিক আছে। আঙুল দিয়ে চাপ দিলে কী হবে, তাদের একটা শেপ টেপের চেঞ্জ হবে। এবং এখানে কি হবে না, এখানে এই প্রেশারটা অ্যাপ্লাই করার জন্য, হ্যাঁ, কী হবে না, এই সোডিয়াম যে চ্যানেলগুলো আছে, যে সোডিয়াম চ্যানেলগুলো মেমব্রেনে আছে, ওই নিউরনের যে মেমব্রেনে আছে, সেই মেমব্রেনে সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাবে এবং সোডিয়াম ভেতরে ঢুকতে শুরু করবে। এবার সোডিয়াম যখন ভেতরে ঢুকতে শুরু করছে, তখন কি হবে না, আস্তে আস্তে দেখো এখানে নিচে যে গ্রাফটা আছে, -70 মিলিভোল্ট, একটু এনলার্জ করে দিয়ে এটা, হ্যাঁ, বেশি হচ্ছে না, এটা হচ্ছে -70 মিলিভোল্ট ছিল। -70 মিলিভোল্ট দিয়ে যখন আমি ওটাকে স্টিমুলেট করলাম, তখন কী হচ্ছে না, দেখো ওপর দিকে উঠতে শুরু করছে, ঠিক আছে। কতটা ওপরে উঠছে না, 40 মিলিভোল্ট, ঠিক আছে। এই 40 মিলিভোল্ট এবার এটা বজায় থাকছে, ঠিক আছে। এবার কি হচ্ছে না, এই 40 মিলিভোল্টটা যদি পারসিস্ট করে, তাহলে কিছুক্ষণ বাদে এই 40 মিলিভোল্টটাকে ক্রস করে পোটেনশিয়ালটা ওপরের দিকে উঠবে, ঠিক আছে। তার মানে এই 40 মিলিভোল্টটাকে আমরা বলছি সাব থ্রেশোল্ড পোটেনশিয়াল। হ্যাঁ, সাব থ্রেশোল্ড জেনারেটর পোটেনশিয়াল। এই সাব থ্রেশোল্ড পোটেনশিয়ালটা যখন রিচ করবে, তখনই কিন্তু আসল যে নার্ভ ইম্পালসটা, যেটাকে আমরা বলি অ্যাকশন পোটেনশিয়াল, সেই অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হবে। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে জেনারেটর পোটেনশিয়াল রিসেপ্টারে তৈরি হবে, ঠিক আছে। এই জেনারেটর পোটেনশিয়ালটা তৈরি হলে তবেই কিন্তু অ্যাকশান পোটেনশিয়ালটা তৈরি হবে। কেননা জেনারেটর পোটেনশিয়াল ধরো এই -40 মিলিভোল্টেও এই চাপ দেওয়ার জন্য -40 মিলিভোল্টে ও পৌঁছতে পারলো না, ও -30 মিলিভোল্টই পড়ে রইলো, বা -20 মিলিভোল্টে পড়ে রইলো। তাহলে কী হবে, তাহলে তো আর ক্রস করবে না, ও তো থ্রেশোল্ডটা আর ক্রস করবে না, ঠিক আছে। তাহলে অ্যাকশান পোটেনশিয়াল তৈরি হবে না। তাহলে অ্যাকশান পোটেনশিয়াল তৈরি হতে গেলে, ডিপোলারাইজেশন হতে গেলে, হ্যাঁ, এবং অ্যাকশান পোটেনশিয়াল না হলে নার্ভ ইম্পালসটা জেনারেট হবে না। তো এটা হতে গেলে আমাদের কি করতে হবে না, আমাদের ওই থ্রেশোল্ডটাকে ক্রস করতে হবে। তাহলে -40টা আমাদের রিচ করতে হবে, পৌঁছতে হবে, তবেই কিন্তু এই অ্যাকশান পোটেনশিয়ালটা আমরা পাবো না নার্ভের মধ্যে, ঠিক আছে। তাহলে জেনারেটর পোটেনশিয়াল কী হলো, যেটা অ্যাকশান পোটেনশিয়াল জেনারেট করতে পারে, এটা হচ্ছে একটা সাব থ্রেশোল্ড পোটেনশিয়াল। হ্যাঁ, সাব থ্রেশোল্ড পোটেনশিয়াল, এবং সেই সাব থ্রেশোল্ডটা কত, নার্ভের ক্ষেত্রে, মোস্ট অফ দ্য নার্ভসের ক্ষেত্রে এটা হচ্ছে -40 মিলিভোল্ট, ঠিক আছে। এইটা পৌঁছলেই তারপরেই ও অ্যাকশান পোটেনশিয়ালে, নেক্সট অ্যাকশন পোটেনশিয়ালে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা নার্ভ ইম্পালস ট্রান্সমিশনটা দেখি। নার্ভ ইম্পালস, এখানে দেখো নার্ভের খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, সোমা আছে, অ্যাক্সন আছে, অ্যাক্সন টার্মিনাল আছে, ঠিক আছে। সোমাতে জেনারেট হবে নার্ভ ইম্পালসটা, অ্যাক্সন দিয়ে এটা প্রোপাগেট হবে, এবং অ্যাক্সন টার্মিনালে কী করবে না, আমরা দেখেছিলাম সাইনাপস, আগের দিন আগে আলোচনা করেছিলাম তোমাদের সাথে, ঠিক আছে। সাইনাপসে কী হয় না, অ্যাক্সন টার্মিনাল থেকে কিছু নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়, এই নিউরো ট্রান্সমিটারগুলো পরবর্তীকালে কোনো নিউরনকে আবার স্টিমুলেট করে, ঠিক আছে। এবার দেখো কী হচ্ছে, ডাইরেকশন অফ
প্রোপোগেশন বা ডাইরেকশন অফ ট্রাভেল অফ অ্যাকশন পোটেনশিয়ালটা কীরকম না, অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে কোথায় না সোমাতে, এবং এটা অ্যাকশন দিয়ে গিয়ে অ্যাকশন টার্মিনালে ও যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে অ্যাকশন, এই অ্যাকশনটা পুরোপুরি কী দিয়ে আছে না, অ্যাকশনাল মেমব্রেন আছে। ঠিক আছে, তো ইন রেসপন্স টু সিগন্যাল দ্য সোমা এন্ড অফ দ্য অ্যাকশন বিকামস ডিপোলারাইজ। তো প্রথম যে ইভেন্টটা হয় না, কোনো স্টিমুলাসের জন্য এই যে অ্যাকশনের যে সোমার দিকে যে অ্যাকশনের প্রান্তটা আছে সেইটা প্রথমে ডিপোলারাইজেশন হয়। ঠিক আছে, ডিপোলারাইজেশন মানে কি না, পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, মেমব্রেনের ভেতরটা পজিটিভ হওয়াকে আমরা বলি ডিপোলারাইজেশন। তাহলে এখানে দেখছো এই যে ডান দিকের যে ছবিটা, এটা হচ্ছে ধরো মেমব্রেনটা। ঠিক আছে, দেখো এর ডান দিকটা হচ্ছে পুরো নেগেটিভ, কিন্তু বাঁ দিকটা হচ্ছে কী হয়েছে না, ডিপোলারাইজ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সোমার দিকের অ্যাকশনটা, তার যে প্রথম পার্টটা ফার্স্টে ডিপোলারাইজ হয়েছে। ঠিক আছে, তারপর দেখো কী হচ্ছে না, বিতে দেখো দ্য ডিপোলারাইজেশন স্প্রেডস ডাউন দ্য অ্যাকশন। এই ডিপোলারাইজেশনটা কী হবে না, আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে। ঠিক আছে, মিনওয়াইল দ্য ফার্স্ট পার্ট অফ দ্য মেমব্রেন রিপোলারাইজেস। ঠিক আছে, যখন এটা এই ডিপোলারাইজেশনটা সোমার দিকের অ্যাকশনের যখন ডিপোলারাইজেশন হয়ে গেল এবং সেই ডিপোলারাইজেশনটা তার পরবর্তী যে পার্টটা সেই দিকে স্প্রেড করে গেল, তখন কি হবে না, প্রথম যে জায়গাটা ডিপোলারাইজ হয়েছিল সেটা কিন্তু আবার রিপোলারাইজ হতে শুরু করবে। রিপোলারাইজ মানে রেস্টিং স্টেটে ফিরে আসার চেষ্টা করবে। ঠিক আছে, এ সবসময় কিন্তু এ ডিপোলারাইজ স্টেটে থাকবে না। ওকে, খুব ভালো কথা। কেননা আমরা দেখছিলাম ডিপোলারাইজেশন কেন হচ্ছে, ডিপোলারাইজেশন হচ্ছে বিকজ অফ ইনফ্লাক্স অফ পজিটিভ আয়ন্স, মানে ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন। ঠিক আছে, সোডিয়াম যেহেতু বাইরে বেশি আছে ভেতরে কম আছে, যখনই কোনো স্টিমুলাস আসছে হ্যাঁ, তখন কী হচ্ছে না, এই সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ সোডিয়াম আয়ন ভেতরে ঢুকছে, ওই জন্য ডিপোলারাইজেশনটা হচ্ছে। ঠিক আছে, এবার কী হচ্ছে না, যখন ডিপোলারাইজেশন ওয়েভটা যখন শিফট করে গেল সামনের দিকে, যখন শিফট করে গেল তখন কী হবে না, এই সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে এবং কী খুলবে না, পটাশিয়াম চ্যানেলগুলো খুলে যাবে। এবার পটাশিয়াম চ্যানেল খুললে কী হবে না, পটাশিয়াম প্রচুর পরিমাণে ভেতর থেকে বাইরে যাবে। এবার ভেতর থেকে বাইরে যখন একটা পজিটিভ আয়ন যাচ্ছে তখন আবার কী হবে না, ওর নেগেটিভ যে ভোল্টেজটা সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করবে এবং আস্তে আস্তে সে কী করবে না, তার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ফিরে যাবে। ঠিক আছে, নেক্সটে কী হবে না, এবার অ্যাকশন পোটেনশিয়ালটা আবার সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল সামনের দিকে গেলে আবার সেই ডিপোলারাইজেশন হবে। ঠিক আছে, ডিপোলারাইজেশন হলে আগের যে প্রান্তটা সে রিপোলারাইজেশন স্টার্ট করবে, মানে পটাশিয়াম চ্যানেল খুলে যাবে, খুলে প্রচুর পরিমাণ পটাশিয়াম আয়ন বাইরে যাবে। ঠিক আছে, আর তার আগের যে পার্টটা সে এবার রেস্টিং স্টেটে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে একটা নার্ভ ইম্পালস ট্রান্সমিশন হয়। চলো এখানে আর একটা জিনিস তোমাদের জানতে হবে নার্ভ ইম্পালস প্রোপোগেশনে, যে একটা কথা আছে স্যালটেটারি কন্ডাকশন বা স্যালটেটারি প্রোপোগেশন। স্যালটেটারি কথাটার মানে হচ্ছে জাম্প করা। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করা। আচ্ছা, আমরা জানি এই স্যালটেটারি কন্ডাকশন কোন নার্ভ ফাইবারগুলোর ক্ষেত্রে হয়, সব নার্ভ ফাইবারের ক্ষেত্রে কিন্তু হয় না। এরা একমাত্র মাইলিনেটেড যেসব নার্ভ ফাইবারগুলো আছে সেই মাইলিনেটেড নার্ভ ফাইবারের ক্ষেত্রে আমরা দেখি যে স্যালটেটারি কন্ডাকশন হয়ে থাকে। আচ্ছা, তো মাইলিনেটেড নার্ভ ফাইবারের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, আমরা দেখছি যে এটা হচ্ছে মাইলিন শীট, তোমরা দেখতে পাচ্ছ গোল 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 মাইলিন শীট। এবার মধ্যিখানে দেখো ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা মানে হচ্ছে যেখানে শুধুমাত্র অ্যাকশনটা আছে এবং সেই অ্যাকশনাল মেমব্রেনটা আছে, এক্সপোজড আছে টু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। বাকি জায়গায় কিন্তু যেখানে ওই গোলগুলো আছে, যেখানে শীটগুলো আছে, মাইলিন শীটগুলো আছে, সেখানে কিন্তু অ্যাকশনের মেমব্রেনটা কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডের সাথে এক্সপোজ না। ঠিক আছে, তো পার্থক্যটা হচ্ছে এইখানে। এবার হচ্ছে যেই জায়গাগুলোয় অ্যাকশনের মেমব্রেনটা এক্সট্রাসেলুলার ফ্লুইডে এক্সপোজড আছে, হ্যাঁ, মানে কন্ট্যাক্টে আছে, সেইখানেই একমাত্র কিন্তু আয়নের এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, এবং আয়নের এক্সচেঞ্জ কিসের জন্য দরকার না, ডিপোলারাইজেশনের জন্য দরকার। ঠিক আছে, আয়ন চ্যানেলগুলো খুলতে হবে, বন্ধ হতে হবে, সেগুলো এক্সপোজ থাকলে তবেই না তারা এক্সট্রাসেলুলার ফ্লুইড বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডের সাথে কন্ট্যাক্টে থাকলে তবেই না এক্সচেঞ্জটা হবে, পজিটিভ আয়ন ঢুকবে, হ্যাঁ, আবার পজিটিভ আয়ন বেরোবে, এই জিনিসটা হবে। তো এই জায়গাগুলো যেগুলো এক্সপোজড আছে এই জায়গাগুলোকে বলা হয় নোড। ঠিক আছে, এবং র্যানভিয়ার বলে একজন বৈজ্ঞানিক ছিলেন যিনি এই নোড যে এই পয়েন্টগুলোকে আবিষ্কার করেছিলেন। উনি দেখেছিলেন যে নার্ভের মধ্যে এরম খালি কিছু জায়গা থাকে। ঠিক আছে, পুরো নার্ভটা কিন্তু মাইলিন দিয়ে ঢাকা না। ঠিক আছে, মাইলিন শীটটা কিন্তু ডিসকন্টিনিউয়াস এবং মধ্যিখানে যেসব ফাঁকা জায়গাগুলো যেখানে কিনা অ্যাকশনটা ইজ এক্সপোজ টু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, সেই জায়গাগুলোকে আমরা বলি নোড বলি। ওকে, এবং তার নামের এতে নোড অফ র্যানভিয়ার বলা হয় এটা।
ঠিক আছে। এবং এই নোড অফ র্যানভিয়ারে দেখো ডিপোলারাইজেশন সময় কী হয় না, এই যে এক্সপোজ পার্ট যেটাকে আমরা বলছি নোড, সেই মেমব্রেনের কী হয় না সোডিয়াম চ্যানেলগুলো খুলে যায়। সোডিয়াম চ্যানেলগুলো খুললে সোডিয়ামগুলো ভেতরে ঢুকবে, এবার তার জন্য ওই জায়গাটা ডিপোলারাইজ হবে। ঠিক আছে, এবার যখন এটা কী হবে না নেক্সট এতে জাম্প করবে, ঠিক আছে, জাম্প করছে না, ওটা যাচ্ছে ওই মাইলিন শীতের মধ্যে দিয়ে ইম্পালসটা ট্রান্সমিট হচ্ছে, কিন্তু ইম্পালসটা আবার রিজেনারেট করছে এই নোডগুলোতে। ঠিক আছে, তাহলে ওখানে আবার সোডিয়াম আয়নগুলো খুলবে, আর আগের যে নোডটা আছে সেইখানে কী হবে না সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে এবং পটাশিয়াম চ্যানেল খুলবে, খুলে রিপোলারাইজেশন করিয়ে দেবে। ঠিক আছে, তো সামনের দিকের নোডগুলো যখন ইম্পালসটা সামনের দিকে হবে তখন তাদের সোডিয়াম চ্যানেলগুলো খুলবে, এবং পেছনের দিকের যে নোডগুলো যেখান থেকে ইম্পালসটা অলরেডি সামনের দিকে এগিয়ে গেছে তাদের সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হবে আর পটাশিয়াম চ্যানেলগুলো খুলবে। ঠিক আছে, এখানে দেখো এই গ্রাফটায় খুব সুন্দর করে বোঝানো আছে যে ইভেন্টটা কী হচ্ছে। দেখো -70 মিলিভোল্টটা কি না আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো প্রথমে কী হচ্ছে না রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে প্রথমে কী হতে হবে, যখন ইম্পালসটা পৌঁছলো তখন কী হলো না পজিটিভলি চার্জ সোডিয়াম আয়ন চ্যানেল খুলে গেল। ঠিক আছে, তাহলে হুড়ুর করে সোডিয়াম ভেতরে ঢুকতে শুরু করলো। এবার পজিটিভ আয়ন যখন ভেতরে ঢুকতে শুরু করছে তখন এই -70 মিলিভোল্টটা থাকছে না, ওটা আস্তে আস্তে দেখো পজিটিভের দিকে যাচ্ছে, এবং প্রথমে একটা থ্রেশোল্ড পৌঁছচ্ছে। সেই থ্রেশোল্ডটা কত -55 মিলিভোল্ট। যখন ওই থ্রেশোল্ডটায় পৌঁছে যাচ্ছে সেই কিন্তু একদম শ্যুট করছে, মানে ওপরের দিকে হুড়ুর করে পজিটিভের দিকে এগোতে শুরু করে দিচ্ছে। তখন দেখো প্রচুর পরিমাণ সোডিয়াম, 2 নম্বর এটাই দেখো প্রচুর পরিমাণ সোডিয়াম ভেতরে ঢুকতে শুরু করছে, মানে দুটো অ্যারো দিয়েছে, মানে বেশি মাত্রায় ঢুকছে। ঠিক আছে, এবং সে কী হলো না সে একদম পজিটিভ জিরো ক্রস করে একদম শুধু +30 মিলিভোল্টে সে পৌঁছে গেল। তো এই জায়গায় যখন পৌঁছলো, এবং এই যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলো কিন্তু ভোল্টেজ গেটেড মানে এরা ভোল্টেজটাকে সেন্স করতে পারে, এরা খুলবে আর বন্ধ হবে কত ভোল্টেজ আছে সেটার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেন্সার লাগানো আছে ভোল্টেজে। তাহলে এবার যখন ও +30 মিলিভোল্ট আমাদের ভোল্টেজটা পৌঁছে গেল মেমব্রেনের, হ্যাঁ, তখন কী হচ্ছে না এই যে সোডিয়াম আয়ন চ্যানেলগুলো তখন বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর তোমার সোডিয়াম পজিটিভ আয়ন ভেতরে ঢুকছে না, তাহলে ওখানেই থেমে যাচ্ছে, আর পজিটিভের দিকে এগোচ্ছে না। এবার কি হচ্ছে সাথে সাথে 4 নম্বরে দেখো না পটাশিয়াম আয়ন চ্যানেলগুলো খুলে যাচ্ছে, এবং প্রচুর পরিমাণ পটাশিয়াম ইফ্লাক্স হচ্ছে। ইফ্লাক্স মানে হচ্ছে ভিতর থেকে নিউরনের ভিতর থেকে বাইরে যাচ্ছে। তো নিউরনের ভিতর থেকে বাইরে যখন একটা পজিটিভ আয়ন যাচ্ছে তখন কী হচ্ছে না আবার ভোল্টেজটা নেগেটিভের দিকে চলে আসছে। দেখো হুড়ুর করে অ্যারো দিয়ে লাল অ্যারো দিয়ে নেগেটিভের দিকে আসছে, এবং এর সাথে সাথে কী কাজ করছে না এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএসটাও কাজ করতে শুরু করে দিচ্ছে। যখনই রেস্টিংয়ের দিকে চলে আসছে তখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএসটা কাজ করতে শুরু করে দিচ্ছে। সে তখন কী করছে না 3টে করে সোডিয়ামকে ভেতর থেকে বাইরে বার করছে, এবং 2টো করে পটাশিয়াম বাইরে থেকে ভেতরে ঢুকছে, তার জন্য একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। তো এই দুটো এফেক্ট কী করছে না হুড়ুর করে পজিটিভটাকে নেগেটিভের দিকে টেনে নামিয়ে দিচ্ছে। নামিয়ে দিয়ে একটা জায়গায় কী হচ্ছে না এই যে -70 মিলিভোল্ট যেটা আছে সেটার থেকেও ক্রস করে নেগেটিভের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলছি হাইপার পোলারাইজেশন। ঠিক আছে, হাইপার পোলারাইজেশন কি কিচ্ছু না, হাইপার পোলারাইজেশন হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকেও নিচে নেগেটিভ এর দিকে যে পোটেনশিয়ালটা চলে যাওয়াটাকে আমরা বলি হাইপার পোলারাইজেশন। ঠিক আছে, এবং আলটিমেটলি কী হচ্ছে না হাইপার পোলারাইজেশন কিছুক্ষণ হাইপার পোলারাইজ স্টেটে মেমব্রেনটা থাকছে, থেকে আবার সেই রেস্টিং স্টেটটাকে ও ধরে নিচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু আবার দেখো ওই তোমার এই দুটোই সোডিয়াম আর পটাশিয়াম চ্যানেল দুটোই বন্ধ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে ওপরে ওটাটাকে আমরা বলি ডিপোলারাইজেশন, নিচে নাপাটাকে আমরা বলি রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন কেন হচ্ছে আমরা দেখলাম, রিপোলারাইজেশন কেন হচ্ছে আমরা দেখলাম, এবং নেগেটিভের থেকে রেস্টিং থেকে আবার নিচে চলে যাওয়াটাকে আমরা বলছি হাইপার পোলারাইজেশন। ওকে, তাহলে ক্লিয়ার হলো তোমাদের? তাহলে কালকে তোমাদের অ্যাসাইনমেন্টে এই টপিকটা থাকবে। অল দ্য বেস্ট।